সীমান্তে পুশিন ঠেকাতে নিরাপত্তা জোরদার, বিজিবির সাথে পাহারায় স্থানীয়রাও। বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ বিএসএফের। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু কাল। বন্ধ কারখানা চালু করতে রাজস্ব সহায়তার কথা বলেন অর্থ উপদেষ্টা। অনিচ্ছাকৃত অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, দাবি 8 দিনের আইনজীবীর। শোকজের জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা, হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যমন্ত্রী। ব্যাপক সম্ভাবনার পরও বাংলাদেশ ঘুরতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম। যোগাযোগ ও নিরাপত্তার সংখ্যায় বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। স্বাগত সন্ধ্যার বুলেটিনে আমি লিনি আফরোজ এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। গত কয়েকদিনে বিএসএফ এর বেশ কয়েকটি পুশিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবির পাশাপাশি পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। অনুপ্রবেশ ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ চান তারা। দেশের বিভিন্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানুষকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানের মুখে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে 6 জনকে ভারত থেকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। যে কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয়, আমরা সাধারণ জনগণ যারা আছি প্রত্যেকে আমাদের জানমাল দিয়ে হলেও এই পুশিনটা আমরা ঠেকাবো। অবৈধ পুশিন আমরা বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য করব না। বিজিবি জানায় এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। অলরেডি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। এদিকে বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় লালমনিরহাটের 3টি সীমান্তে 33 জনকে বিএসএফ এর ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়। সীমান্তে পুশিনের জন্য হাতিবান্ধার বড়খাতা সীমান্তে 11 জন, পাটগ্রামের 65 বাড়ি সীমান্তে 10 জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারি দুর্গাপুর সীমান্ত এলাকায় 12 জন ছিলেন। শনিবার সকাল থেকে তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। পুশিন চেষ্টার পর বিজিবির প্রতিরোধের মুখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমানার শূন্যরেখা থাকা 28 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ 17 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্তের মানুষরাও চান না কেউ অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করুক। ওরা থাপের ভালো হয়ে বসত করুক, আমরা বাংলাদেশে ভালো হয়ে বসত করি, এই আমরা গন্ডগোল চাই না। বিশেষজ্ঞরা বলছেন পুশিন বা পুশ আউটের মতো বিষয়গুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত এই বিষয়ে সুষ্ঠু সমাধান প্রয়োজন। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। এদিকে বিজেপির বিরুদ্ধে পুশিন চেষ্টার পাল্টা অভিযোগ এনেছে বিএসএফ। তাদের দাবি, শুক্রবার কুচবিহারের সীমান্তবর্তী এলাকার অন্তত 2টি পয়েন্ট দিয়ে বেশ কয়েকজনকে ভারতে পাঠানোর চেষ্টা করেছে বিজিবি। এদিকে পুশিন ঘিরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সীমান্তের শূন্য রেখায় আটকে থাকাদের গ্রহণ করা নিয়ে তর্কে জড়িয়েছে বিজিবি বিএসএফ। ক্রমেই জটিল হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পুশ ইন চেষ্টার অভিযোগ তুলেছে বিজিবি বিএসএফ। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিজিবি অভিযোগ করে, লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে 70 জনের বেশি মানুষকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু করে শুক্রবারের বিভিন্ন সময় বিএসএফ এর এসব অপচেষ্টা রুখে দেয় বিজিবি। এদিকে শুক্রবারই বিজিবির বিরুদ্ধে অন্তত 10 জনকে ভারতে পুশিন চেষ্টার অভিযোগ তুলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের দাবি, চ্যাংরাবান্ধা ও মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে এদের ভারতের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিএসএফ এর এমন অভিযোগের পর শনিবার কুচবিহারের মেখলিগঞ্জের মহানদী বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ বিজেপির বিধায়ক দধিরাম রায়।
এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশ থেকে যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিহতে বিএসএফ প্রস্তুত আছে। পাশাপাশি সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা মানুষদের বাংলাদেশি দাবি করে তিনি বলেন, নিজ দেশের নাগরিকদের যদি তারা ফেরত না নেয় তাহলে ভারতের কিছুই করার নেই। বিএসএফ এবং পুলিশ মিলে পুরো সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রেখেছে। কোনো বিদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারবে না। শূন্যরেখায় যারা আটকে আছে তারা বাংলাদেশি। তাদের দেশ যদি তাদের ফিরিয়ে না নেয় তবে আমাদের এখানে কিছুই করার নেই। সীমান্তের শূন্যরেখায় আটকে থাকাদের গ্রহণ করা নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে তর্কাতর্কির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিএসএফ যাদেরকে পুশিনের চেষ্টা করছিল তারা অবৈধ অভিবাসী হলে তাদেরকে কেন বিএসএফ আটক করছে না এমন প্রশ্ন তোলে বিজিবি, যদিও তাদেরকে আটকের দাবি প্রত্যাখ্যান করেন বিএসএফ কর্মকর্তারা। এদিকে স্টেটসম্যানকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ভারতীয় বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ ঠেকানো যাবে না, এর জন্য প্রয়োজন কঠোর গোয়েন্দা নজরদারি। কাঁটাতারের বেড়া নির্মাণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই পুরো প্রক্রিয়া অর্থের অপচয় ছাড়া আর কিছুই না। অন্যদিকে গুজরাট রাজ্যে চলমান অভিবাসন বিরোধী অভিযান অপারেশন ডেল্টা হান্টে 568 জনকে আটকের তথ্য জানিয়েছে রাজ্য পুলিশ। তাদের দাবি, আটক সবাই বাংলাদেশি এবং গত কয়েক বছর ধরে তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুর্কি। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে এই যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে দুই দেশ একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয় তুর্কি সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। $25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়। দু 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বিকেল 3টায় অধিবেশন শুরু হবে। এবার বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকার, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। আগামী 11 জুন সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা বর্তমান সরকারের প্রথম বাজেট। এতে গুরুত্ব পাবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এছাড়া বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগের ওপরও বাড়তি মনোযোগ থাকবে। এবার রাজস্ব লক্ষ্যমাত্রা হতে পারে 6,95,000 কোটি টাকা। এছাড়া প্রায় 9,30,000 কোটি টাকার বড় ঘাটতি মেটানো হতে পারে ব্যাংক ও বৈদেশিক ঋণের মাধ্যমে। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার আশা করছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, সরকার বিনিয়োগ নির্ভর ও কর্মসংস্থানমুখী অর্থনীতি বাস্তবায়ন করতে চায়। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাজেট নিয়ে এক আলোচনায় তারা এসব কথা বলেন। নিশ্চয়তার চাপ মোকাবিলা করছে, ঠিক তখনই উপস্থাপিত হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। এ বাজেটে কতটা অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদার হবে তা নিয়েই সিরডাপে সংকট মুহূর্তের বাজেট শীর্ষক গোলটেবিল আলোচনা।
একটি বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী অর্থনীতি বাস্তবায়ন করতে সরকার পরিকল্পনা করছে। বিনিয়োগ খাতে যেসব প্রকল্প আছে সেগুলোকে একটি পরিকল্পনার আওতায় আনলে কৃষি, শিল্প, পরিবেশ, রেমিট্যান্স সহ বিভিন্ন খাতের সমস্যা সমাধান সম্ভব বলে মত পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির। একটা প্রজেক্ট পিসমিল আকারে নেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা তো আছে, কিন্তু এটা হয়তো ধরেন 100 ইউনিট সমস্যার 3 ইউনিটও সমাধান করতে পারে না। ফলে এই যে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রজেক্ট নেওয়া হয়, কিছুটা ইন্টারেস্ট গ্রুপগুলোর স্বার্থ রক্ষা আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে যে একটা অপরিকল্পনার আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা মনে করছি যে আগামী 5 বছরের মধ্যে আমরা অর্থনীতির গতিপ্রাপ্তি ঘটবে এবং অর্থনীতি যে আমাদের অভিষ্ট লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে। এছাড়া বন্ধ কারখানা চালু করতে রাজস্ব সহায়তা দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানান তিনি। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। আলোচিত শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেবেন। রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। মাত্র 5 কার্যদিবসে রামিসা হত্যা মামলার বিচার শেষ হচ্ছে, যা দেশের বিচারিক ইতিহাসের রেকর্ড। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে মূল অভিযুক্ত সোহেল রানার যাবজ্জীবন এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের লঘু দণ্ডের আবেদন করেছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট 16 জন, যদিও আসামি পক্ষের দাবি মামলার বেশ কিছু আলামতের ফরেনসিক পরীক্ষা করা হয়নি। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনাকে সংশ্লিষ্টদের অনিচ্ছাকৃত অবহেলার ফল বলে দাবি করেছেন হাসপাতালটির আইনজীবী শিশির মনির। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভুক্তভোগী পরিবারগুলোকে সম্মানজনক ক্ষতিপূরণ, চাকরি এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। সেই সাথে অবহেলার দায়ে হাসপাতালের 2 কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তবে এ ধরনের অপরাধে হাসপাতালের লাইসেন্স বাতিলের কোনো বিধান নেই বলে দাবি করেন শিশির মনির। তিনি বলেন, লাইসেন্স বাতিলের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়া নোটিশের কোনো বৈধতা নেই। পেশাদারিত্বের ঘাটতির কারণে সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমাকে সাময়িকভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হলো, ঘটনার দিন 27 মে 2026 তারিখে ডিউটিকালীন সময়ে একজন অভিভাবকের অনুরোধে ওয়ার্ডের এসি 1 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, 6 শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালকে দেয়া শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। আগামীকালের মধ্যে জবাব দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আদ্দিন হাসপাতালের বিষয়ে রাজুক, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হাসপাতালটির সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীও সচেতন রয়েছে বলে জানান তিনি। একই সাথে স্বাস্থ্যসেবা আরও সহজ করতে আধুনিক 2 টাইপস অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালুর কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি এবং তাদের হাতেও নোটিশ পৌঁছিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর।
এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারে বিষয় পর্যটন বিকাশে বাধা কোথায়। ব্যাপক সম্ভাবনার পরও দেশে থমকে আছে আন্তর্জাতিক পর্যটন। বিভিন্ন স্পটে দেশীয় পর্যটক বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম। পর্যটন কর্পোরেশনের হিসাবে 2014 থেকে 2024 সাল পর্যন্ত 10 বছরে বাংলাদেশে বিদেশি পর্যটক এসেছে 46,32,000, যাদের বড় অংশই জন্মসূত্রে বাংলাদেশি। তার মানে শুধু বেড়াতে আসা প্রকৃত বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম। নেলসের কাছে বাংলাদেশ যেন দ্বিতীয় মাতৃভূমি। কাজের সুবাদে প্রায় 10 বছর ধরে বাংলাদেশে আছেন নেদারল্যান্ডসের এই নাগরিক। বিয়ে, সংসার সবই বাংলাদেশে, দারুণ বাংলাও বলেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের আতিথেয়তা দারুণভাবে কাছে টানে নেলসকে। ছুটির দিনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ঢাকার আশপাশে। তার মতে বাংলাদেশ যে এত সুন্দর একটা দেশ অনেকেই তা জানে না। আমার বাংলাদেশ খুব পছন্দ লাগে, এই জন্য এতক্ষণ আসি আমি। আমার খুব সুন্দর লাগে, মানুষ খুব ভালো, সবসময় সাহায্য পারবো, কোনো সমস্যা আমি ফেস করি নাই। সত্যিই তো তাই। ছোট্ট এই ভূখণ্ডে কি নেই? বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ বন, মঞ্জুরানো পাহাড়, দিগন্ত ছাড়িয়ে যাওয়া নদ নদী, বিস্তীর্ণ হাওর, হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নৈসর্গিক সৌন্দর্যের অপার এক সৃষ্টি যেন বাংলাদেশ। বাংলাদেশের মাটি, মানুষ, এখানকার আতিথেয়তা পুরো বিশ্বেই বিরল। এগুলোকে কাজে লাগিয়ে বিশ্ব পর্যটনের অন্যতম গন্তব্য হতে পারত বাংলাদেশ, কিন্তু এত বছরেও সেটা হয়নি। দেশীয় পর্যটক বাড়লেও কিছুতেই বিদেশি পর্যটক টানতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হিসেব অনুযায়ী 2014 থেকে 2024 সাল পর্যন্ত এই 10 বছরে বাংলাদেশে বিদেশি পর্যটক এসেছে 46,32,000। তবে এই পর্যটকদের বড় একটা অংশই জন্মসূত্রে বাংলাদেশি। তাই শুধুমাত্র বেড়াতে আসা প্রকৃত বিদেশি পর্যটকের সংখ্যাটা আরও অনেক কম। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঘুরে বেড়ানোর দারুণ সব স্পট থাকলেও পর্যটকদের জন্য অবকাঠামোগত ভালো সুযোগ সুবিধা এখনো গড়ে ওঠেনি। যেটুকু আছে আন্তর্জাতিক অঙ্গনে তারও ভালো প্রচার নেই। গেল কয়েক বছর ধরে আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশই নিচ্ছে না বাংলাদেশ। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে জারি করা ভ্রমণ সতর্কতা এখনো বহাল রেখেছে আমেরিকা ও ইউরোপের প্রায় সব দেশ। তাই করোনা পরবর্তী বাংলাদেশের পর্যটন আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইমেজগত একটা প্রবলেম হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশন, ব্র্যান্ডিং এর একটা বড় সমস্যা রয়ে গেছে আমাদের এখানে। ধরুন আমরা এখনো সেই 20-25 বছর আগে আমরা তৈরি করেছিলাম একটা ব্র্যান্ডিং, বিউটিফুল বাংলাদেশ, ওইটা দিয়ে কিন্তু আমরা এখনো চলছে। অথচ কিন্তু এর মাঝে কিন্তু অনেক কিছু হয়েছে, ডাইভার্সিফিকেশন আসছে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি হয়েছে, কিন্তু সেই জায়গায় আমরা নজর দিইনি। আর আরেকটা জিনিস প্রবলেম হলো যে আমরা একসাথে সমস্ত কিছু আসলে প্রমোট করতে চাই। এইটাও কিন্তু আমাদের ট্যুরিজমের ভাষায় বা ট্যুরিজমের ব্যাকরণের মধ্যে পড়ে না। মানে আপনি সেটাই প্রমোট করবেন যেটা আপনার টপ প্রায়োরিটিতে আছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আশপাশের প্রায় সব দেশেই পর্যটন একটা শিল্প হিসেবে গড়ে উঠেছে, কিন্তু এখানে তা হয়নি। পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা গড়ে ওঠেনি। বৈশ্বিকভাবে প্রচারও কম, তাই বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ এখনো অচেনা। বাংলাদেশ কিন্তু ইজ ফুল অফ লাইক ন্যাচারাল মেড থিংস। এখানে কিন্তু পারিপার্শ্বিক ল্যান্ডস্কেপ অনেক সুন্দর। তাহলে আপনি এই জায়গাগুলো তো মানুষকে আমাদেরকে চেনাতে হবে। সো ডোমেস্টিক আমরা যারা বেড়াচ্ছি ঠিক আছে, ইটস ওকে, কিন্তু বাইরে আপনি এক্সপ্লোর করাতে হবে যে বাংলাদেশের এই জায়গাগুলো আছে। আপনি যখন মানুষকে জানাবেন, আপনি যখন মানুষকে সুযোগ সুবিধাগুলো বোঝাবেন, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচারাল সমস্ত ফ্যাসিলিটি দিবেন, তখন হয়তো মানুষ ইন্টারেস্টেড হবে অ্যাজ আ ট্যুরিস্ট আমাদের কান্ট্রিটাকে ট্রাভেল করার জন্য। তবে যারা একবার আসেন বাংলাদেশে তারা মুগ্ধ হয়ে যান। সে কথাই বলছিলেন নেদারল্যান্ডসের নাগরিক নেলস ও কানাডার নাগরিক কেইট। এই বিদেশিদের মতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ শুধু নেতিবাচক খবরেরই শিরোনাম হয়, তাই বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরা দরকার। যদি বাংলাদেশ ইউরোপে বা আমেরিকাতে খবরে আছে, নিউজে, টিভিতে আছে, এটা তো অনেক সময় তো নেগেটিভ খবর, সে সাইক্লোন বা পলিটিক্যাল সমস্যা বা
মনে হয় এটা সমস্যা যে সো আমার মনে হয় বাংলাদেশের জন্য, কারণ ট্যুরিজম তো খুবই বড় একটা অপরচুনিটি, বড় একটা চান্স। আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশ একটু ক্যাম্পেইনিং করবে, পজিটিভ নিউজ দেখাবে, কারণ অনেক অনেক পজিটিভ জিনিস আছে বাংলাদেশে। We had a friend from Canada visit last week and another friend from the Netherlands visit us last spring. And before that, a friend from Australia. So we think visitors should come and visit Bangladesh. শুধু পর্যটনকে পুঁজি করে বিশ্বের বহু দেশ দারুণভাবে এগিয়ে গেছে। বাংলাদেশের সময় কিংবা সম্ভাবনা কোনোটাই ফুরিয়ে যায়নি। প্রয়োজন সঠিক পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ। তাতেই বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আরও খবর থাকছে বুলেটিনের পরের অংশে। এরই সাথে সন্ধ্যার বুলেটিনের সময় হলো বিরতির। ফিরে এসে আরও থাকছে। আমের প্রকোপের মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। সচেতন না হলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। বাসাবাড়িতে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। দক্ষিণ এশীয় নারী ফুটবলে রাজত্ব ধরে রাখার মহারণ। লক্ষ্য একটাই, হ্যাট্রিক শিরোপা জয়ে আবারও হবে বাঘিনীদের বাঁধ ভাঙা উদযাপন। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের গোয়াতে এই মুহূর্তে স্বাগতিকদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। সরাসরি ম্যাচ ভেন্যু থেকে ফাইনালের উত্তেজনার খবর জানতে চোখ রাখুন রাত ৮টার খেলার বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। ঘর থেকে বের হলেই দূষিত বাতাস, চারিদিকে আবর্জনার স্তূপ, নাগরিক সেবাদানকারী প্রায় সব প্রতিষ্ঠানও ধ্বংসের দ্বার প্রান্তে। সব মিলিয়ে ঢাকা আর বাসযোগ্য নেই, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জন্য হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সুফল কতটা, তাও মূল্যায়নের তাগিদও দিয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। বায়ু, নদী, শব্দ দূষণ সহ নাগরিক নানা সংকটে সারা বছরই বিশ্ব গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয় বাংলাদেশ। পাখির চোখে দেখা বুড়িগঙ্গার চিত্র যেন সাক্ষী দেয় তারই প্রতিচ্ছবির। ময়লা আবর্জনা আর কলকারখানার বর্জ্যের স্তূপে দূষিত বিশাল এই নদীতে পাওয়া যায় না মাছ। পরিস্থিতি এতটাই নাজুক যে বুড়িগঙ্গার তীর ধরে স্বস্তিতে হাঁটাও যায় না। বুড়িগঙ্গার মতো মরণ দশা ঢাকার আশপাশের প্রায় সব নদীর। এমন পরিস্থিতির মধ্যে নাগরিক সেবার মান উন্নয়নে সকালে রাজধানীর একটি হোটেলে দক্ষিণের জানালা নামে সেমিনারের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি। সেখানে বক্তারা তুলে ধরেন ঢাকার নানা সংকট আর তা থেকে উত্তরণের পথ। ওই এনভায়রনমেন্ট সিস্টেম করলে, যেটা 1988 ফ্লাডের পরে 89 ফ্লাডের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেইগুলো করলে 1990s-এ যখন এখনকার সরকার দায়িত্বপ্রাপ্ত ছিলেন তখন তাদেরও পরিকল্পনা ছিল, তাহলে কিন্তু এই মাটি উঁচু করে জলাবদ্ধতার সমস্যাটাকে আরও বাড়ানোর প্রয়োজন ছিল না। সেমিনারে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেন, প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও তাতে কতটা উপকৃত হন নগরবাসী তার মূল্যায়ন করা প্রয়োজন। যারা পলিসি তৈরি করছেন, ঢাকা শহরকে শাসন করছেন, যারা ঢাকা শহরের বিভিন্ন কর্মপরিকল্পনা তৈরি করছেন, উন্নয়ন করছেন, যেটা কিছুক্ষণ আগে ডক্টর আইনুল ইসলাম বলে গেলেন যে প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টের পর প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট করছে এই ঢাকা নগরের জন্য। কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে, সেই বিষয়গুলো ইভালুয়েট করা দরকার। তার দাবি, বিগত সময়ের অব্যবস্থাপনা আর লুটপাটের কারণে নাগরিক সেবাদানকারী প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে। মন্তব্য করেন, বাসযোগ্য নেই তিলোত্তমা ঢাকা। আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যে এটা বাসযোগ্য মনে হয় না। আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই যে আপনার নিঃশ্বাস নেওয়া, যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঢাকা শহর ঘিরে চলমান উদ্যোগগুলোর পাশাপাশি কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনের কথাও জানান স্থানীয় সরকার মন্ত্রী। তাগিদ দেন, পরিকল্পনা বাস্তবায়ন করে তা নিয়মিত তদারকিরও। পরিকল্পিত কিছু হয় না। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হচ্ছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, অতীতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বৃদ্ধির নীতিতে চললে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট তৈরি হতো না। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান অভিযোগ করেন, বিরোধী দল সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। তিনি জানান, বিদ্যুতের মূল্য সমন্বয় করা হয়েছে মূলত বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য, বেশিরভাগ মানুষের জন্যই দাম বাড়েনি। বিগত 20 বছরের জ্বালানি নীতিমালার মধ্যে যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো আমদানি নির্ভরতা, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না। আবার আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণটা কিন্তু কেবলমাত্র ভোক্তা দেশ হিসাবে বা আমদানিকারক হিসাবে আমাদের উপরও নির্ভর করে না। কিছু অলিগার্ককে মূলত সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ জ্বালানি খাত সম্পূর্ণরূপে প্রায় আমদানির উপরে নির্ভর করে রাখা হয়েছিল। আমাদের অনশোর, আমাদের ভূমিতে যে গ্যাস অনুসন্ধান প্রায় স্থবির বা বন্ধ হয়ে গিয়েছিল। অফশোর, আপনারা জানেন যে আমরা এখন অফশোর গ্যাস অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা রিনিউয়েবল এনার্জির জন্য সোলার কে খুবই প্রায়োরিটাইজ করা হচ্ছে। দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময় দেশে আরও 117 জনের হাম শনাক্ত হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় 915 জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। এর মধ্যে 847 জন হাসপাতালে ভর্তি। এ নিয়ে দেশে হামের উপসর্গে থাকা রোগীর সংখ্যা দাঁড়ালো 77,791 জনে, আর হাম শনাক্ত হয়েছে 9,620টি নমুনায়। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি 216 জন মারা গেছে ঢাকায়, আর 85 জনের প্রাণ গেছে রাজশাহী বিভাগে। সিলেট বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 63 জনে। হামের প্রকোপের মধ্যে দেশে বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রাদুর্ভাব। এবারে ডেঙ্গি আক্রান্ত রোগীদের রক্তক্ষরণ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচেতনতা বৃদ্ধিতে আজ থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 মাসের বিশেষ অভিযান শুরু হয়েছে। দক্ষিণ সিটির প্রশাসক জানান, কোথাও মশার লার্ভা বা জমে থাকা পানি পাওয়া গেলে বড় অঙ্কের জরিমানা করবে ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গি প্রতিরোধে শুরু হলো দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান। 3 মাসের এই অভিযানের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা। সকালে রবীন্দ্র সরোবরে এই অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, নতুন ডেঙ্গি ভ্যারিয়েন্ট অত্যন্ত মারাত্মক। এতে আক্রান্ত রোগীর রক্তক্ষরণ হতে পারে। ডেঙ্গি প্রতিরোধে অবহেলা হলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। আজকে থেকে প্রত্যেকটা এলাকায় মাইকিং করে দেওয়া এবং 2-3 দিন পর থেকে মোবাইল টিম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, যে এখানে লার্ভা পাওয়া যাবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে। অনুষ্ঠানে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুস সালাম জানান, সরকারি নির্দেশে 2 মাস আগে থেকেই চলছে ডেঙ্গি প্রতিরোধে প্রস্তুতি। সার্ভেতে উঠে এসেছে 28টি ওয়ার্ডের ভয়াবহ চিত্র। ঢাকা মহানগরীর যে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে, 28টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ। 60% মানুষের বাসায় ডেঙ্গি লার্ভা পাওয়ার বিষয়টি উদ্বেগজনক বলে উল্লেখ করেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 60% বাড়িতেই ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। এটা আমাদের জন্য খুবই দুঃখের, খুবই কষ্টের। আমরা সবাই কেন সচেতন হচ্ছি না? আমরা সবাই কেন এই মরণঘাতী ব্যাধির জন্য আমরা কেন ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছি না? কর্মসূচির অংশ হিসেবে জনগণকে সচেতনতামূলক বার্তা দিতে আয়োজন করা হয় র্যালির। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা। সুন্দরবনের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা ক্যালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং গভীর অরণ্যের রহস্যময় পরিবেশের কারণে এটা হতে পারত দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। কিন্তু সড়ক যোগাযোগের দুরবস্থা, অবকাঠামোগত সীমাবদ্ধতা আর লোকবল সংকটে সেই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গহীন অরণ্যে অবস্থিত রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। প্রায় 14,500 একর আয়তনের এই বনাঞ্চল দেশের অন্যতম সম্ভাবনাময় ইকো ট্যুরিজম কেন্দ্র। বনের ভিতরেই প্রবেশ করলে দেখা মেলে উঁচু নিচু টিলা, ঘন সবুজ অরণ্য, আঁকাবাঁকা ট্রেইল, লেক এবং বন্যপ্রাণীর। এই বনাঞ্চলে রয়েছে কয়েকশো প্রজাতির উদ্ভিদ, 167 প্রজাতির পাখি, 37 প্রজাতির স্তন্যপায়ী এবং বিভিন্ন প্রজাতির সরীসৃপ ও উভয়চর প্রাণী। প্রকৃতিপ্রেমী গবেষক ও পাখি পর্যবেক্ষকদের জন্য এটি হতে পারে এক অনন্য গন্তব্য। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন হলে এখানে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, গড়ে উঠবে হোটেল, রিসোর্ট, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসা। এতে বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র। রেমা কালেঙ্গা বন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, শুধু নামেই। কাজে এটা একেবারে জিরো, একবারে শূন্য। এখানে কোনো অবকাঠামো বলতে কিচ্ছু নাই। আমাদের এখানে একটা নদী আছে, নদীতে কোনো ছোটো একটা ব্রিজ নাই, নৌকা দিয়ে পারাপার হইতে অনেক কষ্ট। রাস্তাঘাটের অবস্থা, হাল অবস্থা খুবই খারাপ। সম্ভাবনার বিপরীতে রয়েছে নানা প্রতিকূলতা। জেলা সদর থেকে এখানে পৌঁছাতে কয়েক কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। শুষ্ক মৌসুমে ধুলা আর বর্ষায় কাদা মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। এছাড়া মানসম্মত খাবারের হোটেল, পর্যাপ্ত বিশ্রামাগার, জরুরি চিকিৎসা সুবিধা কিংবা আধুনিক পর্যটন সেবার অভাবও দর্শনার্থীদের নিরুৎসাহিত করে। লোকবল সংকটের কারণে বন ব্যবস্থাপনা ও পর্যটক সেবাও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। আমরা আর একবারে রাস্তার যোগাযোগ বা কমিউনিকেশন একেবারে খারাপ, কারণ একজন টুরিস্ট যখন আসে দ্বিতীয়বার আসতে চায় না। বিশেষ করে বিদেশি পর্যটকরা থাকার কোনো জায়গা নেই, কোনো একটা ভালো কটেজ নেই, কোনো হোটেল বা কোনো ধরনের রিসোর্ট নেই। ঢাকার থেকে বিভিন্ন জায়গাতে আসে মানুষ থাকার জন্য, খাওয়ার জন্য, এমন কোনো সুবিধা নাই যেটা মানুষ এই থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বিনিয়োগ। সর্বোচ্চ মহলে এটার যদি ডেভেলপ করা যায়, এটার উন্নতি করা যায়, সবার নলেজে আছে এবং এটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এটার ব্যাপারে তৎপর আছি, এটা যে কীভাবে সুন্দর করা, ডেভেলপ করা যায় এবং এটার আরও সমৃদ্ধ করা যায়। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং পরিবেশ বান্ধব পর্যটনের সব উপাদানই রয়েছে রেমা কালেঙ্গায়। কিন্তু যোগাযোগ সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় সেবার ঘাটতি কাটিয়ে উঠতে না পারলে এই সম্ভাবনা অপূর্ণই থেকে যাবে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনের সময় হলো বিরতির। ফিরে এসে আরো যা থাকছে। ভুয়া জন্ম সনদ তৈরির অভিযোগ সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে আগামীকাল 3 দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 9 জুন পর্যন্ত তিনি রাশিয়ায় থাকবেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই তথ্য জানিয়েছেন। সফরের দ্বিতীয় দিন 8 জুন দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। জাতিসংঘে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তার এই সফরে জাতিসংঘ নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে রাশিয়ার ফেডারেশন কাউন্সিল, রোসাটম, স্টেট কর্পোরেশন এবং আরও কয়েকটি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথেও বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছে মস্কো। বিদ্যুতের সাম্প্রতিক দাম বৃদ্ধির প্রতিবাদ এবং কার্যকর জাতীয় বাজেটের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। দুপুরে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভর্তুকি ও মূল্যবৃদ্ধি নির্ভর জনস্বার্থ বিরোধী নীতিতে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আর্থিক খাতে সংস্কারের আহ্বান জানান তিনি। বাজেট প্রণয়নে স্বচ্ছতা, রাষ্ট্রীয় ব্যয় কমানো, মধ্যবিত্ত, তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের কর্মমুক্ত রাখা এবং জ্বালানি খাতে দুর্নীতি বন্ধের আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ভুয়া জন্ম সনদ তৈরিতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে সিলেট সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে।
ব্রিটিশ হাইকমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। জালিয়াতি ধরা পড়ার পর 11টি সনদ বাতিল করে দিয়েছে সিটি কর্পোরেশন। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। বিদেশ গমন, ভিসা প্রসেসিং কিংবা নাগরিক সেবা সব ক্ষেত্রেই জন্মসনদ একটি অপরিহার্য দলিল, কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই নথি ঘিরেই এখন জালিয়াতির অভিযোগ সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। সম্প্রতি সিসিকের অঞ্চল 6 থেকে দেয়া 11টি জন্মসনদ যাচাই করতে গিয়ে জালিয়াতির প্রমাণ পায় ব্রিটিশ হাইকমিশন। যাচাই বাছাইয়ে এগুলো ভুয়া প্রমাণিত হলে স্থায়ীভাবে বাতিল করে দেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ব্রিটিশ হাইকমিশনের তদন্ত প্রতিবেদনে এই জালিয়াতের জন্য সরাসরি দায়ী করা হয়েছে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম এবং সহকারী নিবন্ধক নজরুল ইসলামকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কর্মকর্তাদের প্রশাসনিক দুর্বলতা আর দায়িত্বহীনতার সুযোগেই তৈরি হয়েছে এসব জাল সনদ। এতগুলো জাল সনদ কিভাবে দেয়া হলো, এমন প্রশ্নের জবাবে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, তিনি এই ঘটনার দায় এড়াতে পারেন না, কিন্তু জনবল সংকটের কারণে সবকিছু যাচাই করা সম্ভব হয় না বলেও দাবি তার। কিছু দায়িত্ব চেয়ারের থাকেই, সে দায়টা আমাকে নিতেই হবে। জন্ম নিবন্ধনের যে ঘটনাটা ঘটেছে এটা আসলে গত 2 বছর 24 সাল এবং 25 সালে আমরা আমাদের সাইড থেকে যথেষ্ট সচেতনার সাথে ছিলাম, বাট 40 থেকে 60 বছরের মধ্যে এরকম তারা যে এরকম করবে এটা আসলে আমাদের চিন্তা চেতনায় ছিল না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত 27 এপ্রিল চিঠি ইস্যু করে রেজিস্ট্রার জেনারেল অফিস। এই অবস্থায় সিসিক প্রশাসক জানান, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মানুষকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতারণা, কোনো জাল কার্যক্রম বা কোনো ধরনের অনিয়ম আমরা বরদাস্ত করব না। সংশ্লিষ্ট যদি থাকে তাহলে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে। জন্মসনদ জালিয়াতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, জনগুরুত্বপূর্ণ খাতে এমন জালিয়াতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা নষ্ট করে, পাশাপাশি দেশের পাসপোর্ট, ভিসা এবং আন্তর্জাতিক ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলে। ব্রিটিশ হাইকমিশন থেকে যে রিজেক্ট যেটা হয়েছে, প্রত্যাখ্যাত যে হয়েছে, যে পাসপোর্ট জাল নিবন্ধনের কারণে, এটা আমি মনে করি যে আমার দেশের ভাবমূর্তি খুবই ক্ষুণ্ণ করবে। রাষ্ট্রীয় সকল সেবা দ্রুত এবং বিনা হয়রানিতে পাওয়া নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যবস্থা শক্তিশালী করার উপর জোর দিয়েছেন নাগরিকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ইউরোপে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মানব পাচার ও প্রতারণা চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে র্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি। হানি ট্র্যাপে ফেলে উবার চালক লোকমান সর্দারকে হত্যার ঘটনায় মূল হোতাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান। কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের সময় একটি ট্রলার থেকে 50 জনকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এ সময় 9 মানব পাচারকারীকে আটক করা হয়। গাজীপুরে পুলিশ বক্সের ভেতরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। সকালে কর্মস্থলে ফেরা মানুষের সংবাদ সংগ্রহ করছিলেন প্রতিবেদক হোসাইন আলী বাবু। গাজীপুরের চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করার সময় তার ওপর হামলা চালায় এক যুবক। রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাচ্চা ধরতে গিয়ে সাজ্জাদ নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সকালে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যার বুলেটিনে আবারও নিচ্ছি বিরতি। ফিরে এসে আরো থাকছে। ভারতে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা জোরদার। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে।
অনলাইন দুনিয়ায় ঝড় তোলার পর আমেরিকা থেকে ভারতে ফিরেছেন আলোচিত ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। দেশে ফিরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নেমেছেন রাজপথে। যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে দিল্লির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে। অনলাইন দুনিয়ায় তুমুল ঝড় তোলার পর শনিবার আমেরিকা থেকে ভারতে ফিরেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। আগেই ঘোষণা দিয়েছিলেন দিল্লিতে এসেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামার। দিল্লির ইন্দিরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সোজা চলে যান সমাবেশ স্থলে। ককরোচ জনতা পার্টির সমাবেশ রুখে দিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থে মামলাও করা হয়েছিল, তবে ওই আবেদন শুক্রবারই খারিজ হয়ে যায়। শনিবার সকাল থেকে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকে যন্তর মন্তরে। সেই ভিড়েই দেখা মেলে অভিজিৎকে। এ সময় আওয়াজ ওঠে জয় ভীম, বন্দে মাতারাম আর গদি মিডিয়া চোর হে বলে। স্লোগান দেওয়া ছাড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে মঞ্চে উঠে সংক্ষিপ্ত ভাষণ দেন অভিজিৎ। তিনি বলেন, দেশের যুব সমাজ আর ভয় পাবে না, বিজেপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। সামাজিক মাধ্যমে সিজেপির আন্দোলন শুরু হওয়ার পর জনসমর্থনের জোয়ার দেখে বিজেপিও এই আন্দোলনকারীদের পাকিস্তানপন্থী বলে তকমা দিচ্ছেন। তবে সবকিছু উপেক্ষা করে দেশের শিক্ষা, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন। সরকারের কারণে কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে প্রতিবাদ করতে এবং জবাবদিহিতা দাবি করতে এসেছি, যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটে। বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। শনিবারের সমাবেশের মধ্যেই আগামী 23 জুন দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সাহারা মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে তৃষ্ণায় মারা গেছে অন্তত 49 জন। বিবিসি জানিয়েছে, নাইজারের দক্ষিণ অঞ্চলে সাহারা অংশে ট্রাক বিকল হয়ে পড়লে পানির অভাবে মারা যান সেখানে থাকা যাত্রীরা। ঈদ শেষে মালি থেকে 60 জনের মতো যাত্রী নাইজারে ফিরছিলেন। মরুভূমিতে ট্রাকটি বিকল হয়ে পড়লে তীব্র গরম, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় আটকে পড়েন যাত্রীরা। বাহনটি ঠিক করতে 3 দিনের চেষ্টার পরও ব্যর্থ হন তারা। ট্রাকটিতে থাকা 2 যাত্রী মরুভূমি পাড়ি দিয়ে লোকালয়ে খবর দিতে সক্ষম হলে উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে মরদেহগুলো গণকবরে সমাহিত করে নাইজার কর্তৃপক্ষ। তারা বলছেন, প্রত্যন্ত এই রুটটি ব্যবহার না করতে শাস্তিমূলক নানা পদক্ষেপ সহ সচেতনতা বাড়ালেও মরুভূমি পাড়ি দিতে গিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। খাবারের আশপাশে পিঁপড়া থাকলে বিরক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে পিঁপড়া তাড়ানোর বদলে তাদের জন্যই বানানো হয়েছে আস্ত একটি ক্যাফে, যার নাম দেয়া হয়েছে অ্যান্ট কিপিং ক্যাফে। কাচের দেয়াল আর স্বচ্ছ পাইপের ভেতর দিয়ে সারি বেঁধে হেঁটে চলেছে পিঁপড়ার দল। কেউ ফুল বা পাতার টুকরো পিঠে নিয়ে ছুটছে, কেউ বা ব্যস্ত নিজের ঘর গোছাতে। মাটির নিচে পিঁপড়াদের যে সুশৃঙ্খল ও পরিকল্পিত জগৎ থাকে, তাই হুবহু তুলে ধরা হয়েছে এই ক্যাফেতে। ব্যতিক্রমে এই ক্যাফের প্রতিষ্ঠাতা 35 বছর বয়সী কার্ন রোমিয়াসাই। প্রায় 2 দশক ধরে বিভিন্ন প্রজাতির পিঁপড়া লালন পালন করছেন তিনি। নিজের চেষ্টায় গড়ে তোলা পিঁপড়ার বিশাল সাম্রাজ্য সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তার উদ্দেশ্য, পিঁপড়াদের কাছ থেকে যেন কিছু শিখতে ও অনুপ্রাণিত হতে পারে শিশুরা। এত বছর ধরে পিঁপড়া পুষতে পুষতে আমার কাছে এদের একটা বিশাল সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। বন্ধু বান্ধব বা পরিচিতরা যখনই এগুলো দেখতে আসতো, সবাই অবাক হয়ে যেত। তখনই ভাবলাম, এমন একটা ক্যাফে করা দরকার যেখানে যে কেউ এসে পিঁপড়াদের এই বিশাল কলোনি দেখতে পারবে। বিশেষ করে ছোট বাচ্চারা এসে বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবে।
তবে এই ক্যাফের সবচেয়ে রহস্যময় চরিত্র হল থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে আনা এক বিরল রানী পিঁপড়া, যে প্রায় ৩০ বছর বাঁচতে পারে। বনের মধ্যে থাকার সময় এই রানী পিঁপড়াটি কখনো সঙ্গী খুঁজে পায়নি, তাই সে মা হতে পারেনি এবং নিজের কোনো কর্মী বাহিনীও তৈরি করতে পারেনি। এখন সে একাই জীবন কাটাচ্ছে। শুধু থাইল্যান্ডের পিঁপড়াই নয়, এখানে রয়েছে অস্ট্রেলিয়ার জায়ান্ট বুল অ্যান্ট, আফ্রিকার হারভেস্টার অ্যান্ট কিংবা পেটকাটা হানিপট অ্যান্টের মতো দুর্লভ সব প্রজাতির পিঁপড়া। তাদের এই কর্মব্যস্ততা দেখতে প্রতিদিন এই ক্যাফেতে ভিড় করছেন অসংখ্য মানুষ। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব সন্ধ্যার বুলেটিন। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমান্তে পুশিন ঠেকাতে নিরাপত্তা জোরদার, বিজিবির সাথে পাহারা স্থানীয়রাও, বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ বিএসএফ। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আগামীকাল, বন্ধ কারখানা চালু করতে রাজস্ব সহায়তার কথা বললেন অর্থ উপদেষ্টা। অনিচ্ছাকৃত অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, দাবি আদ্দিনের আইনজীবীর। শোকজের জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এবং ব্যাপক সম্ভাবনার পরও বাংলাদেশ ঘুরতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম, যোগাযোগ ও নিরাপত্তার সংখ্যাই বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল সন্ধ্যার বুলেটিনে। আমাদের পরবর্তী আয়োজন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।